রাজনীতি আসলে কি? আমরা যা দেখি তাই কি রাজনীতি, নাকি রাজনীতির সকল সমীকরণ নির্ধারিত হয় পর্দার অন্তরালে? রহস্যে ঘেরা রাজনীতির আকাশে বেশ কিছুদিন ধরেই কালো মেঘ ভর করেছিল। সম্প্রতি লন্ডন বৈঠকের মধ্য দিয়ে কালো মেঘ সরে গেলেও স্বস্তিকে ফিরেছে। রাজনৈতিক বিশ্লেষকরা যদিও দাবি করছে রাজনৈতিক জটিলতার অবসান হয়নি, সামনের দিনের রাজনীতির মেরুকরণ আরও জটিল হয়ে উঠতে পারে। এই মুহূর্তের রাজনৈতিক বাস্তবতা আজকের আলোচনায় আনতে চাই। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল, চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনায় এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। সে সঙ্গে আরও আছেন গোলাম মাওলা রনি, সাবেক সংসদ সদস্য ও লেখক। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব গোলাম মাওলা রনি, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। এমনকি আমি আপনার একটি বক্তব্যকেই আসলে উদ্ধৃতি করতে চাই। আপনি যেমনটি বলেছেন, নির্বাচন নিয়ে তিনটি সম্ভাবনা, তিনটি আতঙ্ক এবং একটি ত্রিমুখী সংঘর্ষ ধেয়ে আসছে। পুরো বিষয়টি আপনার কাছ থেকে বুঝতে চাই। এটা কবে বলেছিলাম এটা তো মনে নেই। এর কারণ হলো যে প্রতিদিনই তো বলি, প্রতিদিন তো লিখি। এবং এই রাজনীতিটা একটা পরিবর্তনশীল এবং প্রতিদিনই দেশীয় আন্তর্জাতিক ঘটনার প্রেক্ষাপটে রাজনীতির পরিবেশগুলো পরিবর্তন হয়। তো সেই দিক থেকে এখন যদি আপনি আজকের সমস্যা ধরেন, তাহলে এখন আর ত্রিমুখী সমস্যা নেই, এখন সমস্যাটা হয়ে গেছে চতুর্মুখী সমস্যা। আপনি যদি সায়েন্সের ছাত্রী হন তাহলে আপনি দেখবেন যে চতুর্ভুজ পড়েছেন এবং চতুর্ভুজের প্রতিটি কোণের একটা মাপ আছে, ডিগ্রি আছে, 90 ডিগ্রি। তো এখন সেই যে আমাদের যে ক্ষমতার যে বলয়, এটা চারটে জায়গা থেকে নিয়ন্ত্রণ হচ্ছে। ধরেন একটা পলিটিক্যাল কোণ আছে, পলিটিক্যাল কোণ এখন বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি, জামাত, এটা ধরেন একটা কোণ। আর একটা কোণ হলো ক্যান্টনমেন্ট, একটা কেন, এটা যে যাই বলুক না কেন সব থেকে এই কোণটা ছিল। আচ্ছা, ক্যান্টনমেন্টের পরে প্রধানমন্ত্রীর কার্যালয় একটা ক্ষমতার বলয়, আর একটা বলয় হলো সেক্রেটারিয়েট, আমলাতন্ত্র। এই চারটি বলয়, এবং এই চারটি বলয়ের সঙ্গে যে কানেকশনটা থাকে সেটা বাহুদ্বারা কানেকশন থাকে। আপনি এটাকে বিদ্যুতের যদি আপনি সঞ্চালন লাইন ধরেন, যে চার জায়গাতে চারটি জেনারেটর চলছে ফুল ভলিউমে, এবং সেখানে সঞ্চালন লাইন দিয়ে এই জায়গাতে ডিস্ট্রিবিউশন হচ্ছে পাওয়ারটা, এবং এইভাবেই দেশটা চলছে। তো গত 10 মাস যাবৎ যে সঞ্চালন লাইনটা ছিল, যে বাহুগুলো ছিল, এই চারটে জায়গাতে সংযোগ স্থাপন জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে যে বৈঠকটা লন্ডনে হলো, এই বৈঠকের ফলে কি হলো, পুরো সঞ্চালন লাইনটা বিচ্ছিন্ন হয়ে গেছে। অর্থাৎ বিএনপির সঙ্গে ধরুন ক্যান্টনমেন্টের একটা সম্পর্ক ছিল, এই সময়টাতে সেটা বিচ্ছিন্ন হয়ে গেছে, আবার নতুন করে পুনঃস্থাপন করতে হবে। তারপরে ধরুন ডক্টর মোহাম্মদ ইউনূসের অফিসের সঙ্গে বিএনপির যে সম্পর্কটা একটা টানাপোড়েন চলছিল, আগে ছিল না, এখন এটা নতুন একটা সম্পর্ক স্থাপন হয়েছে। জামাতের সঙ্গে এনসিপির সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সম্পর্ক ছিল, এখন এটা বিচ্ছিন্ন হয়ে গেছে এই নতুন সম্পর্কের কারণে। এখন নতুন করে সেখানে আবার সঞ্চালন লাইন করতে হবে। ফলে কি হলো, আগের যে সমস্যাটা যেটা ত্রিমাত্রিক বলছিলাম, এটা এখন চতুর্মুখী মানে সমস্যা চলে আসছে। এবং এই সম্পর্কগুলো তৈরি করতে এবং আসলে দেশটা চলছে কিনা, তারপরে এই যে বিএনপি এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে যে বন্ধুত্ব হলো, এটার ফলাফলটা কি হবে, তারপরে জামাত এনসিপি আসলে শেষ পর্যন্ত কী করবে, তারা কি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে অভিমান করে আলাদা হয়ে যাবে কিনা, তারপর শেষ আবার বিএনপির সঙ্গে যে সমস্ত ছোট ছোট রাজনৈতিক দলগুলো তারা একটা ঐক্যবদ্ধ করেছিল, তারা বিএনপির সঙ্গে থাকবে না জামাতের সঙ্গে যাবে। এই টোটাল জিনিসগুলো বুঝতে আপনাকে আরও 2 থেকে 3 সপ্তাহ আপনাকে অপেক্ষা করতে হবে। এবং এই 3 সপ্তাহ হলো ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের জন্য আমি মনে করি একটা মধুচন্দ্রিমা। এর কারণ হলো যে এই ঈদুল আজহার আগে যে পরিস্থিতি তৈরি হচ্ছিল, তাতে আজকে থেকেই ওনার জন্য পুরো বাংলাদেশে একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়ে যেত, এবং আজকে থেকেই আপনার রাজপথ উত্তপ্ত সব দিক থেকে হতো। তো সেই দিক থেকে ইংল্যান্ডে তারেক রহমান সাহেবের সঙ্গে বৈঠকের পরে ওনার জীবনে একটা স্বস্তির বসন্তের বাতাস এসেছে। এখন এই সময়ের মধ্যে যে ব্রিদিং টাইমটা ওনারা পাবেন এবং বিএনপি পাবেন, এই সম্পর্কটা যদি তারা
রিভিল করতে পারেন, সব কিছু করতে পারেন, তাহলে হয়তো সামনে যে সময়গুলো যে আসছে সেটা সবার জন্যই, সকল পক্ষের জন্য স্মুথ হবে। কিন্তু যদি এই সময়টিতে তারা হ্যান্ডেল করতে না পারেন, যেমন দেখা গেল আজকেই দেখলাম যে জনাব সাদেক হোসেন খোকা সাহেবের ছেলে যে ইঞ্জিনিয়ার এশরাক, যিনাকে বলা হয় জনতার মেয়র, তিনি আবার সেই ঘেরাও করেছেন ঢাকা সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশনের অফিস, এবং সেখান থেকে তিনি আলটিমেট টাইম দিয়েছেন এবং আগের চেয়ে খুবই স্ট্রং, যে সব সার্ভিস বন্ধ, সমস্ত তালা বন্ধ থাকবে, শুধুমাত্র জরুরি কিছু সার্ভিস সেবা হবে, তাও তাদের মাধ্যমে। তো এটা মোটামুটি ডক্টর মোহাম্মদ ইউনূসের রেজিমকে সরাসরি চ্যালেঞ্জ। এবং তিনি এই কথাটা খোঁটা দিয়ে বলেছেন যে আমাকে যদি মানে আমার এই বিষয়টা যদি আপনাকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হয়, তাহলে আপনি যেখানে বৈঠক করেছেন সেখানে আপনি আবার কথা বলেন। ইট মিনস যে ওখানে যে কথা হয়েছে, লন্ডনে যে গোপন কথা হয়েছে, সেই কথার মধ্যে এশরাক সাহেবের বিষয়টি এজেন্ডাতে ছিল না বা আলোচিত হয়নি যে কোনোভাবে, অথবা আলোচিত হয়েছে সেটা আসার পরে এশরাক সাহেব দেখেননি। তো সব মিলিয়ে মানে ওখানে যে আলাপ আলোচনাটা হয়েছে লন্ডনে, সেই আলোচনা তো দুই নেতার মধ্যে, শীর্ষ নেতার মধ্যে একান্ত গোপনীয়, আমরা ওয়ান টু ওয়ান বৈঠক হয়েছে। এখন সেই বৈঠকের যে মারফতি দিক, এটা তো আমরা জানি না, কেউ বলেননি। তো এটা এই ধীরে ধীরে আগামী 15 দিনে প্রকাশ পাবে, বিকজ ওখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের কিছু এক্সপেকটেশন আছে। তিনি জনাব তারেক রহমান সাহেবের কাছে কিছু চেয়েছেন, দাবি করেছেন, আবার জনাব তারেক রহমান সাহেবও তারও কিছু দাবি তিনি উপস্থাপন করেছেন। ইটস নট অনলি ইলেকশন, কেননা ফেব্রুয়ারি মাস পর্যন্ত সরকারের প্রতি যে তারা নির্ভর করে থাকবেন, তো হাতে তো এখন অনেক সময়। তো এই সময়টার মধ্যে উভয় পক্ষেরই একটা সমঝোতার দরকার। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য দরকার একটা পিসফুল এনভায়রনমেন্ট, অ্যাসুরড অ্যান্ড কনফার্ম বাই দ্য বিএনপি। আর বিএনপির জন্য যেটা দরকার যে একটা সুন্দর নির্বাচন হবে এবং এখানে কোনো রকম ভক্কি সক্কি, যেটাকে বলা হয় ফাঁকিবাজি, সলচাতুরি, কোনো কিছু হবে না। অ্যাডজেক্ট ইলেকশন হবে তারা যেভাবে চায়, এবং সেই ইলেকশনে তারা বিজয়ী হয়ে ক্ষমতায় আসবে, তারেক রহমান সাহেব বিজয়ের বেশে বাংলাদেশে চলে আসবেন। তো এই জিনিসটির ব্যাপারে তিনি কতগুলো, হয়তো বিএনপিতে একটা ম্যাচুর দল, তার অনেক লোক আছে, অনেক জন আছে, তো তারা ওখানে, তো তারেক রহমান সাহেব একা যাননি, মানে তিনি এর জন্য যে গ্রাউন্ড ওয়ার্ক করেছেন, তার একটা গবেষণা টিম আছে, তার একটা এক্সিকিউটিভ বডি আছে, তার একটা অ্যাডভাইজারি কমিটি আছে। তো সবাই মিলে তাকে যে কথাগুলো বলেছেন, যে প্রস্তাবনাগুলো দিয়েছেন, সেই প্রস্তাবনাগুলো নিয়েই উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বলেছেন। ওইগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস কীভাবে বাস্তবায়ন করেন তার উপর নির্ভর করবে যে আগামীতে যে 15 দিন বা 3 সপ্তাহ যে সময়, অর্থাৎ ফার্স্ট উইক অফ জুলাই, এর মধ্যে সরকারের ভাগ্যে কি আছে আর বিএনপির ভাগ্যে কি আছে। কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচনের যে আলোচনাটা সামনে এলো বৈঠকের পরপরই, সেখানেও তো আমরা যদি কিন্তু দেখছি সরকারের তরফ থেকে যেমনটি বলা হয়েছে যে সকল প্রস্তুতি সম্পূর্ণ করা গেলে, আমি সোজা বাংলায় বলি, নির্বাচনের যে বিষয়টি, এটি ডক্টর মোহাম্মদ ইউনূস উনি এক চুল ছাড় দেননি। উনি প্রথম থেকে যে কথা বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে এটা হলে এটা হবে, এটা হলে হবে যদি কিন্তু, এবং তারেক রহমান সাহেবের সাথে ওনার যে বৈঠক, সেই বৈঠকেও তিনি সেই কথাই বলেছেন। আবার তারেক রহমান সাহেব যে কথাটা বলেছেন, তিনি ফেব্রুয়ারি মাসে কিন্তু নির্বাচন চাননি। তিনি যে কথাটা বলেছেন, তিনি ফেব্রুয়ারি মাসে নির্বাচন চাননি। আমি যতটুকু তার ভাষায় বুঝলাম, সেটা হলো ইউনূস সাহেব যে নির্বাচনটা করতে চাচ্ছেন এপ্রিল মাসে, এপ্রিলের প্রথমার্ধে, সেই সময় নির্বাচন করলে কি কি সমস্যা হবে, সেই সমস্যার কথা তিনি বলেছেন, যে ওই সময় গরম থাকবে, আবহাওয়া বিরূপ থাকবে এবং পবিত্র মাহে রমজান থাকবে, ফলে এই সময়ের মধ্যে একটা নির্বাচন হতে পারে না। উনি শুধু ডিফিকাল্টিস কথা বলেছেন। তার প্রেক্ষিতে যে বিবৃতিটা আসছে জয়েন্টলি, যে ঠিক আছে মাঝামাঝি এটা ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে পারে, তো এটা মানে যারা আমির খসরু মাহমুদ সাহেব বা খলিলুর রহমান সাহেব তারা বলেছেন, কিন্তু তারা তো মিটিংয়ে ছিলেন না। এবং এটা যে তারেক রহমান সাহেব ফেব্রুয়ারি মাসে নির্বাচন চেয়েছেন, নট লাইক দ্যাট, বা ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিবেন, এই কথা দুজনের হয়নি। ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হতে পারে, এটা তো জামায়াত ইসলামের একটা প্রস্তাব, এটা তো অন্য কেউ না। তো এই প্রস্তাবটা তারেক রহমান সাহেব এই ধরনের প্রস্তাব ফেব্রুয়ারি মাসে দিয়েছেন, আমি এরকম কোনো মানে ক্লু পুরো বৈঠকে পাইনি। আমার কাছে মনে হয়েছে উনি শুধুমাত্র বোঝাতে চেয়েছেন, উনি ওনার জায়গাতে ডিসেম্বরের নির্বাচনে আমার কাছে মনে হয় যে এখন উনি ওই জায়গাতেই আছেন। উনি শুধু বোঝাতে চেয়েছেন যে আপনি এপ্রিলে যে নির্বাচনটা দিতে চাচ্ছেন, দেয়ার ইজ এ হিউজ ডিফিকাল্টিস, ইট শুড নট বি, সেটা হওয়া উচিত নয়।
তার প্রেক্ষিতে একটা মাঝামাঝি যেই জায়গাটা মিডিয়াতে এসেছে সেটা বিএনপি এখনো অপোজ করেনি ফেব্রুয়ারি মাসে, বরং বাংলাদেশে যারা কথাবার্তা বলছেন আমার কাছে মনে হচ্ছে যে সব কিছুর মধ্যে যদি কিন্তু মানে ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে যদি কিন্তু করেছেন, এখন মির্জা ফখরুল সাহেব থেকে শুরু করে যারা আছেন তারাও এই যে ফেব্রুয়ারির যে বিষয়টা নিয়ে তারা আবেগ দেখাচ্ছে, মানে যাকে বলা হয় উচ্ছ্বাস দেখাচ্ছে, এটার মধ্যে যথেষ্ট যদি এবং কিন্তু আছে। এই হলো আমার বক্তব্য। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। জনাব এম এ আজিজ, লন্ডন বৈঠক প্রসঙ্গে কিন্তু আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে জামায়াতে ইসলামী। তারা যেমনটি বলছে যে একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। একটি রাজনৈতিক দলের সাথে বৈঠক শেষে বিদেশে যৌথ ব্রিফিং প্রদান করা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয়। কি বলবেন এ বিষয়ে? ধন্যবাদ আপনাকে। দেখেন, জামায়াতে ইসলাম কিন্তু বলেছিল যে রোজার আগে তারা নির্বাচন চায়, পরে আবার কথা ঘুরায় বলছে যে মৌলিক সংস্কারের পরে নির্বাচন, এরপরে বলছে আনুপাতিক নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, এখন আবার বলছে যে লন্ডনে আলোচনা হয়েছে, এটা রাজনীতি ব্যত্যয়। তা এখন যে এই সরকারের ভিতরে যে বাইরের লোক আছে এটা বলে না কেন? সরকারের ভিতরে তো বিদেশি নাগরিক 17 জন বিদেশি নাগরিক এবং প্রবাসী আছে, এটা বলে না কেন? এটা মানতে পারে, ওটা মানতে পারে না কেন? আর লন্ডনে তো সরকারই গেছে এবং সবসময় আপনি দেখেন ঘুরে ফিরে এনসিপি এবং জামাত এই সরকারকে সমর্থন দেয়। এনসিপি যা দাবি করে তা বাস্তবায়ন হয়, জামাত তাতে সমর্থন দেয়। তো এটাই তো হয়েছে। সুতরাং আমি তো বলবো যে জামাতের বিজয় হওয়ার কথা। জামাতই প্রথম বলেছে আপনার রোজার আগে নির্বাচন হলে ভালো হয়, তারা চাইছে, তো সেটা তো হয়েছে। পরে তারা এখন তাদের প্রেডিক্ট করার তো মুশকিল, তারা তো এক এক সময় এক এক ডিমান্ড করতেছে, এক এক দাবি করতেছে। সিচুয়েশন বুঝে বুঝে যাতে ডিফিকাল্টিস তৈরি থাকে, সমস্যার সমাধান না হয়। আমার কাছে তো মনে হয় জামাত ইসলাম এবং এনসিপি তারা তো এরকম সমস্যা তৈরি করতেছে। এখন ধরেন জামাত ইসলাম এনসিপি তো যা বললো, ধরেন যে মাঝখানে উনি প্রধান উপদেষ্টা রিজাইন করতে চাইল না, সে তো এনসিপির আহ্বায়কের কাছে বলছে, আর কারো কাছে বলছে? তার কাছেই তো বলছে। তো তার দল তার কাছে বলছে, এখন সে ডিসিশন দিছে, তার দল তো মানবে। এখন এটা হলো অভ্যাস হচ্ছে বাগড়া করার, অর্থাৎ দেশে যাতে পরিস্থিতি নর্মাল না হয়। আমার বক্তব্য হলো যতই হোক লন্ডন বৈঠকের পরে একটা কিন্তু কিছুটা স্বস্তি কিন্তু আসছে মানুষের ভিতরে, কিন্তু সন্দেহ যায় নাই, অনাস্থা যায় নাই। কারণ ওই যে বললেন কিন্তু বাট এগুলো সব আছে, যে সকল প্রস্তুতি হলে নির্বাচন হবে। আবার বলছে যে পর্যাপ্ত সংস্কার এবং বিচার হলে, হ্যাঁ এগুলো তো প্রশ্ন আসে। এখন শেষ মুহূর্তে বলে দিল পর্যাপ্ত সংস্কার হয় নাই, হ্যাঁ। কিন্তু আমির খসরু মাহমুদ যখন ব্রিফিং দিল, বিচারের অগ্রগতিটা আসলে কোন মানদণ্ডে নির্ধারিত হবে? বিচার যেহেতু বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন হবে। বিচারিক আওয়ামী লীগের যত নেতা আছে এখন ছাত্ররা পর্যন্ত যাকে ধরে তারই 1000 কোটি, তার বিচার হইতে হবে না? তারপরে ধরেন এই গণহত্যাটা হলো, তার সাথে যারা ইনভলভ তাদের বিচার হতে হবে না? এ পর্যন্ত 10 মাস গেছে, একটা চার্জশিট দিতে পারছে। সুতরাং প্রত্যাশা তাহলে তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে হবে যে পর্যাপ্ত বিচার বলতে এইটুকু বোঝা যায়, এইটুকু হলে আমরা নির্বাচনে যাব, সেটা তো বলতেছে না। হ্যাঁ, কারণ একটা চার্জশিট দিয়েছে। যদি এই গতিতে বিচার হয় তাহলে তো 50 বছর লাগবে। তো 50 বছর নির্বাচন ওয়েট করতে হবে, নির্বাচন হবে না আপনি বলেন। তারপরে ধরেন এই যে ধরেন আজকে যে প্রত্যাশা, ইলেকশন কমিশন বলল তারা রেডি, আবার আইন স্বরাষ্ট্র উপদেষ্টা বলল যে আমার পুলিশ রেডি। কিন্তু প্রধান নির্বাচন কমিশনার কিন্তু এও জানিয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানে না সিইসি। সরকারের সঙ্গে আলোচনা হলে ইসি সরকারের ভাব বুঝতে পারবে। তাহলে আসলে ফেব্রুয়ারিতে নির্বাচনের নিশ্চয়তা কি, সে আলোচনায় ফিরতে চাই? একটা বিরতি নিয়ে ফিরছি। দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব এম এ আজিজ, যে আলোচনায় আমরা ছিলাম, ভোটের তারিখ নির্ধারণে ক্লিয়ারেন্স পায়নি ইসি, এমনটি জানিয়েছেন সিইসি। যেমনটি আসলে প্রধান নির্বাচন কমিশনার বললেন, সরকারের সঙ্গে আলোচনা হলে ইসি সরকারের ভাব বুঝতে পারবে। না, বিষয়টা হলো যে ইলেকশন কমিশন তো সুমোটো আপনারা এককভাবে ইলেকশন কমিশন ইয়ে দিবে না, শিডিউল দিবে না, অর্থাৎ ডেট তারিখ দিবে না। তো সরকারের সাথে আলাপ তার করতে হবে, করবে। আর যে আলোচনাটা হয়েছে ওই যদি কিন্তু অনেক কিছু দিয়ে, এই জন্য তো সন্দেহ আছে। সরকারও আবার ফের
তাড়াতাড়ি করে কিনা ইলেকশন, এটাও তো সন্দেহ আছে বাজারে, তাই না, মার্কেটে আছে। সুতরাং এই জন্যই সমস্যাগুলি আছে। তবে আমি যেটা বলছি যে ইলেকশন সিইসিও বলেছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেছে তারা ইলেকশনের জন্য প্রস্তুত আছে। হ্যাঁ, এখন সরকারের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল পেলেই তারা কাজ শুরু করবে। এখন শুরু হয়তো আসছে মাত্র, হয়তো সময় নিবে, হয়তো দিবে গ্রিন সিগন্যাল, নাও দিতে পারে, কারণ যদি কিন্তুর ব্যাপার আছে তো। একটা চার্জশিট দিতে বিচার হইল না, প্রস্তুতি হইল না, নানান কিছু তো হইতে পারে। ভোটার তো 16 বছরের বয়সের, ওদেরকেও তো তালিকায় তুলতে, এখন এটা তো নামতে হবে, ডিলিমিটেশন আছে। তারপরে কিছু আইন কানুন পরিবর্তন করবে তারা, ইলেকশনে অনেক কাজ আছে। নির্বাচন কমিশনার জানিয়েছিলেন যে ডিসেম্বরে নির্বাচনের বিষয়ে ইসি প্রস্তুত, সেটা তো আগেও বলছিল। এটা হলো সিচুয়েশন বুঝে হয়তো ওনারা বলছেন। হ্যাঁ, তবে যেটা আছে ধরেন তাদের তো এখন ভোটার তো ইলেকশন কমিশন যা করে না, তাই না, ওখানের যে প্রশাসন আছে তাদের মাধ্যমেই তো করে, লোকজন দিয়ে, সেটা হয়তো করে ফেলবে। আর ইলেকশনে তো ভোটার লিস্টে তো কিছু অ্যাড হবে। আর আমাদের যে এনআইডিটা করে গেছে, এনআইডিটা তো আসলে বেসিক্যালি আর্মি করে দিছে, তাই না। এখন তার সাথে কাছে কিছু যুক্ত করা, চেক করা, কারা মরে গেছে বাদ দেওয়া আর যোগ দেওয়া, এটা হয়তো করবে। ডিলিমিটেশনটায় অনেকগুলো হিয়ারিং হয়, এটাও কিন্তু একটু জটিল ব্যাপার। অনেক সময় দেখা যায় কনস্টিটিউয়েন্সি ভাগ হয়, এই অঞ্চল কেটে ওদিকে দেয় অথবা এদিক দেয় তো এদিক দেয়, এগুলো হিয়ারিং হবে। তো এটা 2-3 মাসে, আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার ছিল তারা তো 3 মাসের ভিতরে সবকিছু ইলেকশন সহ করতে পারছে, এরাও পারবে। সরকার যদি আন্তরিক হয়, সবাই যদি স্টেক হোল্ডাররা কোঅপারেট করে, ইজিলি সম্ভব হবে। আর যেটা পুলিশের ঘাটতি আছে, আমি বলবো আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে, প্রয়োজনে আর্মি ডিপ্লয় করে দিবে, সমস্যা কি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে জনাব গোলাম মাওলা রনি। লন্ডন বৈঠকের মধ্য দিয়ে আমরা দেখলাম সরকার এবং বিএনপির মধ্যে যে টানাপোড়েন চলছিল সেটির অবসান হলো এবং নির্বাচন নিয়ে এক ধরনের সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষই। যদিও এ ধরনের সমঝোতার বিষয়ে আপত্তি জানিয়েছে জামায়াত এবং এনসিপি। জামায়াত ইসলামী যেমনটি বলছে, একটি রাজনৈতিক দলের সাথে বিদেশে যৌথ ব্রিফিং প্রদান করার রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় আসলেই কি দায়ী? না, আসলে জামাত একটা আন্তর্জাতিক দল, তাদের মুখে আসলে এই কথা মানায় না। বিএনপি একটা লোকাল দল। এই কারণ হলো আমি গোলাম আজম সাহেবের একটা সাক্ষাৎকার দেখলাম, এটা কি মানে কত সালে, এটা না, তো তাকে জিজ্ঞাসা করা হচ্ছিল যে জামায়াত ইসলামী বাংলাদেশ কেন, তো বললো যে জামাত তো মূলত প্রতিষ্ঠিত হয়েছে দিল্লিতে, এরপরে এটি পাকিস্তান জমানাতে পাকিস্তানের যে শাখা হিসেবে এটা বাংলাদেশের, মানে পাকিস্তানের হেডকোয়ার্টার বাংলাদেশের শাখা হিসেবে জামায়াত ইসলামী বাংলাদেশ ওইভাবেই আছে, এখন পর্যন্ত আমরা সেটা কোনো পরিবর্তন যায় নাই। তো সেই ক্ষেত্রে আপনি যদি ধরেন ওই স্ট্রাকচার, মানে গোলাম আজম সাহেবের সেই যে বক্তব্য, সেই বক্তব্যের বাইরে কাউন্টার জামাত ইন্ডিপেন্ডেন্টলি দাঁড়িয়েছে বা আলাদা, পাকিস্তান জামাতের সাথে তাদের কোনো সংযোগ নেই, তারপরে শেষে যাকে বলা হয় দিল্লি মার্কাজের সাথে তার কোনো সংযোগ নেই, এটাতে তো জামাত এখনও বলেনি। ইটস ইন্টারন্যাশনাল পার্টি, জামাত একটা ইন্টারন্যাশনাল পার্টি। আবার তাবলিগ জামাতের মতোই, তাবলিগ জামাতের ধরেন দিল্লি মার্কাজ আছে, বাংলাদেশ মার্কাজ আছে, এরকম আর কি জামাতের ইন্টারন্যাশনাল পার্টি। দ্বিতীয়ত হলো জামাতের যে আন্তর্জাতিকতা আছে, আমি মনে করি তাদের যে শক্তিমত্তা ঢাকার শহরে, তার সাথে লন্ডনে তাদের শক্তি কিন্তু কোনো অংশে কম না। সব দিকে দে হ্যাভ ভেরি গুড লজিস্টিক পাওয়ার। তাদের যে টাকা পয়সাগুলো আসে, এর একটা বিরাট অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে। মধ্যপ্রাচ্য, দুবাইতে যদি আপনি যান, তারপর শেষে জেদ্দাতে আপনি যদি যান, সেখানে জামাতের আমির, ওখানে জেদ্দার যে রাজা আছেন বা মানে ওখানে রাজপরিবারের যে সদস্য আছেন, তিনিও এত লোক জড় করতে পারবেন না। উনি গেলে এত লোক ওনাকে রিসিভ করার জন্য উনি যদি চান, যে ডিজায়ার করেন যে আমি জেদ্দা এয়ারপোর্টে নামবো, আমার জন্য 1 লাখ লোক লাগবে, তো জামাতের সৌদি আরবে 1 লাখ লোক জেদ্দা এয়ারপোর্টে এসে তাকে রিসিভ করবে। যেহেতু ওখানে আইন কানুন খুব কঠিন, অনেকের চাকরি থাকবে না, কিন্তু উনি যদি ডিজায়ার করেন, ওনার কিন্তু সেই সংগঠন আছে। তো এরকম একটা আন্তর্জাতিক সংগঠন, যাতে সারা দুনিয়াতে যাদের লিঙ্কেজ আছে, সারা দুনিয়া থেকে যাদের টাকা আসে এবং তারা গ্লোবাল রাজনীতি করে, তাদের সঙ্গে ধরেন তুরস্কের খুব ভালো সম্পর্ক, তুরস্কের জেবি পার্টি খুব ভালো সম্পর্ক, ইখওয়ানে মুসলিমিন নামক একটা সংগঠন খুব ভালো সম্পর্ক, মুসলিম ব্রাদারহুড যে মিশর, তাদের সাথে একেবারে যাকে বলা হয় আপনি কি বলবো, ছাত্রদলের সাথে মূল বিএনপির যেমন সম্পর্ক, তেমনি মিশরের যে মুসলিম ব্রাদারহুড, তার সঙ্গে জামায়াত ইসলামের বাংলাদেশে ওইরকম সম্পর্ক, ছোট ভাই বড় ভাইয়ের সম্পর্ক। তো এরকম একটা গ্লোবাল পার্টি, আমার কাছে মনে হয় জামাতের মতো এরকম কোনো গ্লোবাল পার্টি পৃথিবীতে দ্বিতীয়টা নাই।
ইটস এ গ্লোবাল পার্টি। তো তাদের দৃষ্টিভঙ্গি, তারা নিজেরা এত বড়, এত উদার, এত তাদের আন্তর্জাতিকতা, তো সেখান থেকে বের হয়ে তারা বিএনপিকে এত ছোট ভাবছে কেন? বিএনপি লন্ডনে কথা বলেছে, একটা সংবাদ সম্মেলন করেছে, এটা কি দোষ? এক। 2 নম্বর হলো যে এখানে তো টোটাল বিষয়টা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে। তো ইউনূস সাহেব যদি লন্ডনে বৈঠক না করে তিনি যদি বেগম জিয়ার সাথে ঢাকাতে করতেন তাহলে তো বিএনপি না করতো না, কিন্তু তিনি করেছেন লন্ডনে। এখন লন্ডনে করেছেন, এখন যদি গালাগালি করতে হয়, রাগারাগি করতে হয়, ইউনূস সাহেবের সাথে করতে হবে, কিন্তু বিএনপির কোনো দোষ নেই। এবং ইউনূস সাহেব ডিজায়ার করেছেন, এজন্যই বৈঠক হয়েছে। তারেক রহমান সাহেব তার ডিজায়ার করেন নাই। আর ইউনূস সাহেব তো আন্তর্জাতিক মানুষ, উনি তো যেখানে যান সেখানে সংবাদ সম্মেলন করেন। উনি তো জাপানে গিয়ে সংবাদ সম্মেলন করেছেন, তখন তো উনি জামাতের লোক রাগ হয় নাই। কয়েকদিন আগে উনি গিয়া যাকে বলা হয় নিউ ইয়র্কে গিয়ে করলেন, তারপর শেষে উনি কোথায় গেলেন, ইন্দোনেশিয়া গেলেন। 11 বার গেছেন, 11 বারই তো উনি সেই বিবিসির সাথে কথা বলছেন, সিএনএর সাথে বলছেন, ফক্সের সাথে কথা বলেছেন, ওয়াশিংটন পোস্টের সাথে কথা বলেছেন, আল জাজিরার সাথে কথা বলেছেন, সব সময় কথা, এবং সব ইংরেজিতে কথা বলেছেন। তো ওরা কখনোই তার মানে হলো না, বিকজ হি ইজ ইন্টারন্যাশনাল ফিগার। জামাত যেভাবে একটা ইন্টারন্যাশনাল দল, আমাদের বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস, তার যে আন্তর্জাতিকতা, এটা তো আরও মানে বিশাল ব্যাপার। পৃথিবীর এমন কোনো দেশ আছে যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিনে না? বলেন, সবাই তাকে চিনে। হ্যাঁ, মানে ব্যাংকার অফ দ্য পোর্স, হ্যাঁ, দ্য ফাদার অফ দ্য 3-0 থিওরি, তারপরে শেষে এমিনেন্ট নোবেল লরিয়েট, এইরকমভাবে কেউ নোবেল পায়নি। মানে ওনার মতো। আবারও আপনার একটা বক্তব্যকে আমি উদ্ধৃতি করছি, সর্বশেষ যেটা সবাই বলাবলি করছে, বিএনপির যারা লোকজন তারা তো অবশ্যই বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি শেষ পর্যন্ত তারেক রহমানের দ্বারস্থ না হতেন এবং তারেক রহমানের সঙ্গে দেখা করে তিনি নিজের ইজ্জত বাঁচিয়েছেন। এটা কি আমি বলেছি? জি, আমি তো কালের কণ্ঠে থেকে আমরা এমনটি দেখলাম। আমি হতে পারে মানে টক শোতে মানে কথার ওরা করে কি মানে কথার পৃষ্ঠে না, ধরেন অনেক, এই যেমন এখানে অনেক কথা বললাম, কথার মধ্যে একটা অংশ এইভাবে করে। এখানে যে কথাটা বলছি মানে আমার যতটুকু মনে পড়ে, এখানে দুটো অংশ। একটা হলো যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভক্ত, অনুরাগী, তাদের বক্তব্যটা হলো যে তারেক রহমান সাহেব এখানে জোরাজোরি করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেছেন, তার হোটেলে এসে দেখা করেছেন। আর যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের যদি প্রয়োজন হতো তাহলে তো তিনি তারেক রহমান সাহেবের বাসায় যেতেন, যেভাবে জামাতের আমির তারেক রহমান সাহেবের বাসায় গেছেন বেগম জিয়ার সাথে দেখা করার জন্য। এটা প্রয়োজনের উপর নির্ভর করে। তো যেহেতু হোটেলে এসেছেন, ইট মিনস প্রয়োজনটা তারেক রহমান সাহেবের ছিল। এটা হলো যারা ইউনূসপন্থী তাদের বক্তব্য। আমি এটা দুইটা ভাগে ভাগ করছি, আমি কখনো এক পক্ষে কথা বলি না। আর যারা বিএনপির যারা লোকজন আছেন তারা তো সবাই বলে বেড়াচ্ছেন যে এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের নেতার সঙ্গে যদি দেখা না করতেন তার ইজ্জত থাকতো না, বিকজ তিনি লন্ডনে গিয়ে যে অপমানের শিকার হয়েছেন, মানে এরকম অপমান মানে বলার মতো না। সে রাজা তাকে একটা পুরস্কার দেবে, সে তালিকার মধ্যে নাম নেই। তো সে তালিকার মধ্যে নাম নেই, পুরো সময়টা তাকে ডাকে না ডাকে, যায় না যায়, পুরস্কার দেয় বা না দেয়, এই বয়সে, তার এই বয়সে এই ঝামেলা মানে এই মানে তাকে যে একটা টানাপোড়েনের মধ্যে, আপনি চিন্তা করেন যে এটা তো আমরা জীবনেও আমরা কল্পনা, আমরা বলেছি যে সরকার বলেছে এটা একটা রাষ্ট্রীয় অনুষ্ঠান, আমরা বিশ্বাস করেছি। আচ্ছা, 2 নম্বর হলো যে রাজা পুরস্কার দিবেন, এই পুরস্কার তার নাম থাকে তালিকায় থাকবে না বা থাকবে, এটা আমাদের কল্পনাই আসেনি। আমরা তো ওনাকে মনে করি দেবতার মতো, যে ডক্টর মোহাম্মদ যেটা বলেছেন নির্জলা সত্য কথা বলেছেন। হঠাৎ করে কোন দুষ্ট কে বা এই যে ইন্টারনেটে বলে দিল যে তালিকায় তো ওনার নাম নেই, আর আমরা হই হই করে বললাম যে একই হলো। আমাদের দেশের নোবেল লরিয়েট ইংল্যান্ডে এভাবে দাওয়াত করে নিয়ে গেছে, নিয়ে এয়ারপোর্টে একটা পিয়ন পর্যন্ত পাঠায় নাই ব্রিটিশ গভর্নমেন্ট টু রিসিভ হিম। এটা একটা কাজ হলো? আমাদের বাংলাদেশের এই কথা কখনো ঘটেনি। আমরা বঙ্গবন্ধুকে এত কিছু বলি, তারপর সেই বঙ্গবন্ধু যখন কিচ্ছু না, জাস্ট পাকিস্তান কারাগার থেকে তিনি মুক্ত হয়েছেন, হি ইজ এ লিডার, তাকে রিসিভ করার জন্য তার বিদেশ সফর ক্যান্সেল করে মিস্টার হিথ, এডওয়ার্ড হিথ, হি ওয়াজ ইন এয়ারপোর্ট, এবং গিয়ে তিনি বঙ্গবন্ধুর সেই গাড়ির দরজাটা খুলে দিয়েছেন। দ্যাট উই আর ইউজ টু, আমরা ওইভাবে অভ্যস্ত। তো সেখানে আমাদের নোবেল লরিয়েট, যাকে আমরা মনে করি সমস্ত দণ্ডমণ্ডের অধিকর্তা, তিনি লন্ডনে যাবেন আর তার রিসিভ করার জন্য ব্রিটিশ রাজার একজন আর্দালি অথবা প্রধানমন্ত্রীর অফিসের একজন পিয়ন এয়ারপোর্টে আসবেন, এটা কি হয়? আমরা খুব কষ্ট পেয়েছি। তো এই জন্য বিএনপির লোক বলে যে এটা হতে পারে না। সেকেন্ড থিং হলো তালিকাতে নাম নাই। আর এই চিন্তা করেন যে যেদিন উনি পুরস্কার পাইছেন সেই দিন আমাদের
মানে মনে হলো যে আমাদের মাথার উপর থেকে একটা বিরাট ঝামেলা গেল। হ্যাঁ, আদারওয়াইজ আমরা তো মরে যেতাম, গলায় দিতে মরতাম যদি যে অবস্থার সৃষ্টি হতো, যদি কোনো কারণে পুরস্কারটা হাতছাড়া হয়ে যেত। পরে উনি যখন পুরস্কার পাইলেন সেই ছবি আমরা দেখলাম, আমরা সবাই সেদিন আমরা যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভালোবাসি, আমাদের যে কি সুন্দর ঘুম হয়েছে, আমাদের কারো ঘুমের ট্যাবলেট সেদিন রাতে খাইতে হয় নাই। হ্যাঁ, ঘুমের ট্যাবলেট খেলে সেদিন আমরা মারা যেতাম নির্ঘাত মনের আনন্দে। যাই হোক, এরপর হলো, তারপরে যেটা হলো অস্বস্তিকর একটা পরিবেশ। আমরা তো মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব রাজার মেহমান হিসেবে গেছেন, দ্য কিংস, হ্যাঁ তার মেহমান, রাজকীয় মেহমান, রয়্যাল গেস্ট। তো সেখানে প্রধানমন্ত্রী অফ ইংল্যান্ড ইজ সাপোজ টু বি দ্য আন্ডার দ্য কিং। তো সেই রাজার মেহমানকে দেখা করার জন্য তারেক রহমান সাহেব যেভাবে তার হোটেলে দেখা করেছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী তো ওনার সাথে এসে হোটেলে দেখা করবেন রাজার মেহমান হিসেবে, যদি আমরা তাকে মনে করি হিজ এ রয়্যাল গেস্ট। ও মাই গড, আমরা দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রাণান্ত চেষ্টা করছেন উইথ অল অফ হিজ এফোর্ট ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে একটা বৈঠক করার জন্য, এবং তিনি সরাসরি রিজেক্ট করে দিয়েছেন। তাহলে যুক্তরাজ্য সফরের আসলে আমরা যদি সফলতা ধরে নেই, সফলতা কি দেখেন? আমি সে আলোচনায় ফিরতে চাই, আবারও বিরতির সময় হয়েছে। দর্শকদের সাথে এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আলোচনায় জনাব এম এ আজিজ, নির্বাচন নিয়ে না হয় সরকারের সাথে এক ধরনের সমঝোতা হলো বিএনপির সঙ্গে, কিন্তু বিএনপির যে বাকি দাবিগুলো ছিল, 3 জন উপদেষ্টার পদত্যাগ সহ আরো বিভিন্ন দাবি, সেই দাবিগুলো থেকে কি বিএনপি সরে এলো? না, নির্বাচন চাইছে, নির্বাচন যে হয়েই গেছে এটা ধরতেছেন কেন? একটু গাছটা বাতাস আসছে, একটু গাছটা নড়ছে, গাছ থেকে আম পড়বে কিনা এটা পরে ওয়েট করতে হবে। দুই পক্ষ সন্তুষ্টের কথা জানিয়েছে। তবে এটা ঠিক যে এই যে লন্ডনে গেছে, এটা তো তারেক রহমানের সাথে দেখা করার জন্যই গেছে, এটা পরিষ্কার। কারণ হলো রাজার দাওয়াতে যদি যাইতো তাহলে তো অন্তত থাকতে দিত, খাইতে দিত, হ্যাঁ পুলিশ দিত। এই তার স্টাফদেরকে ধাওয়া দিছে আওয়ামী লীগের লোক, তার হোটেলটা চারপাশে ঘিরে রাখছে, পুলিশ নাই। হ্যাঁ, রাজার গেস্ট হলে এরকম অপদস্থ করতে পারে বলেন? হোটেল বিল, হোটেল বিল 3.5 কোটি টাকা, 37টা রুম ভাড়া করছে, 3.5 কোটি টাকা বাংলাদেশে দিয়ে দিছে। হ্যাঁ বলেন, এটা তো রাজার দেওয়া উচিত ছিল না? রাজা কি এত, আমি ব্রিটেনের রাজা এত গরিব হয়ে গেছে এর তো বুঝি নেই। সারা পৃথিবী এক সময় থেকে ট্যাক্স খাজনা তুলে লুট করছে, এখন এত গরিব হয়ে গেছে। আমাদের গেস্ট ডাইকে নিল, আমাদের ইন্টারন্যাশনাল লেভেলের লোক আমরা দিলাম। ডক্টর মোহাম্মদ ইউনূস, রনি ভাই বললো না, সারা বিশ্বের বিখ্যাত লোক, তারে ডেকে নিয়ে এইভাবে অপমান করলো। প্রাসাদে যখন পুরস্কার দিয়েছে সেখানে তো খাওয়া দাওয়ার কোনো অনুষ্ঠান না, কোনো খাওয়া দাওয়া নাই, কোনো খাওয়া দাওয়া নাই। একটা লোক রাজা ডেকে নিছে গেস্ট, তারা খাওয়া দেয় নাই, তারা সিকিউরিটি দেয় নাই, তারা থাকার জায়গা দেয় নাই। চিন্তা করছেন আপনি আমাদেরকে কিভাবে? তারপরেও তিনি এসে ইলেকশন দিতেছে, এটাই বেশি অপমান সহ্য করেও দিচ্ছে। আমরা যদি বাংলাদেশে হয়তো অবশ্যই ওনার পক্ষে মিছিল বের করতাম। এইভাবে অপমান, আপনি চিন্তা করেন, থাকার যাওয়া দেয় নাই, খাওয়ার দেয়, পুরোটা হোটেল ঘেরাও করে রাখছে, উনি বেরোতে পারে নাই, পুরোটা আওয়ামী লীগের লোক ঘিরে রাখছে। হ্যাঁ, ওনার স্টাফ, প্রেস সেক্রেটারি সহ দাওয়া দিয়েছে। পুলিশ আঙুল থেকে ভিক্টরি দেয়, পুলিশ, ওদের পুলিশ রসিকতা করে নাকি? পুলিশ তো যা যায় আওয়ামী লীগের পক্ষে ছিল। এই রাজা ডেকে নিচে অপমান করার জন্য তো বোঝা গেল আমাদেরকে অপমান করছে। তো এই জন্য আমি বলছি যে এখন যে নির্বাচন, এটা এই জন্য অনেক ইফ বাট আছে, কিন্তু আছে। এই জন্য মানুষের ভিতরে সংশয় দূর হয় নাই। সংশয় এখন যদি সংশয় দূর হয়, যদি আপনার ইস্তেহার দেয়, ইলেকশনের শিডিউল যদি যেদিন ঘোষণা করবে সেদিন বুঝবেন যে নির্বাচন হতে যাচ্ছে। জনাব গোলাম মাওলা রনি, নিরাপত্তা উপদেষ্টা সহ 3 জন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছিল বিএনপি, কিন্তু আমরা দেখলাম লন্ডন বৈঠকে ব্রিফ করলেন নিরাপত্তা উপদেষ্টা এবং পাশেই বসেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সেই দাবিগুলোর বিষয়ে কি কোনো সমঝোতা হয়েছে? বডি ল্যাঙ্গুয়েজ কি বলে? না, ওটা না, মানে এখানে হয় কি, আপনি দেখবেন যে বড় চুম্বকের কাছে গেলে ছোট চুম্বকের কোনো আকর্ষণ থাকে না। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার যে ভারিক্কি, তার যে আকর্ষণ ক্ষমতা এত বেশি যে তার কাছাকাছি যারা আওয়ামী লীগের লোকজন গেছে তারা ভুলে গেছে, মানে বিএনপির লোকজন যারা গেছে দে হ্যাভ ফরগটেন। এমনকি ওই আকর্ষণের কারণে আপনি দেখবেন যখন ওই আকাশে আছে ব্ল্যাক হোল, নিচে আছে বারমুদা ট্রায়াঙ্গেল, ওর ধারে কাছে গেলে ঘূর্ণি পাকে সবাই ওখানে দৌড় দেয়। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যখনই আপনি যাবেন, তার ভিতরে এরকম একটা ম্যাগনেটিক পার্সোনালিটি আছে, তার মধ্যে এরকম একটা আকর্ষণ আছে, ওখানে যাওয়ার পর আপনার খালি মনে হবে তাকিয়ে তাকিয়ে দেখি আর ওনার কথা শুনি, এরকম একটা আবেগ আপনার মধ্যে তৈরি হয়ে যাবে।
ফলে ওখানে যারা গেছেন বিএনপির লোকজন যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে যে রিসিভ করার জন্য তাদের অপছন্দের মানুষ আসছে, তারা ইনু সাহেবের সাথে দেখা করতে যাচ্ছে, এই মনের আনন্দে তারা খলিলুর রহমানের নাম ভুলে গেছে। আরেকবার ঢাকায় সজীব ভুঁইয়া রিজিগনেশন চাইছে না, তাকে রাখছে। আপনি যে ঢাকা তো সেম অবস্থা হয়েছে। ঢাকাতে ওই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার পদত্যাগ দাবি করেছে, তারপর দেখা গেল যে বিএনপির নেতাদেরকে রিসিভ করার জন্য সে সজীব ভুঁইয়া আগাই আসছে। এটা কি প্রধান উপদেষ্টার তরফ থেকে কোনো বার্তা? বার্তা না, এটা প্রধান উপদেষ্টা এইরকমই। তিনি হলেন এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর এক হাতে রণতুর্য, সেই অবস্থা। তিনি তার মতো করে খেলবেন, তার মতো করে বলবেন, এবং আপনার তো সবাই মেনে নিচ্ছেন তাকে। তার তো এখন পর্যন্ত তাকে নিয়ে কেউ কোনো বাজে কথা বলেনি, তার ওখান থেকে কেউ রাগ হয়ে বের হয়ে আসেনি। বা আপনি আমাদেরকে ডেকে নিয়ে এই কাজগুলো করলেন, আমরা যে সজীব ভুঁইয়ার পদত্যাগ চাচ্ছি, যে খলিলুর রহমান সাহেবের পদত্যাগ চাচ্ছি, সে আমার গাড়ি রিসিভ করতে আসছে, ওখান থেকে তো তারেক রহমান সাহেব রাগ করে আসেননি, চলে আসেননি। বা সালাউদ্দিন সাহেব তো ওখান থেকে চলে আসছেন যে কেন সজীব ভুঁইয়াকে দেওয়া হলো, আমাদের দাবি আগে মানতে হবে। আমরা যেটাকে নেগলেক্ট করছি, আমরা যেটাকে দাবি করছি, সেটা আমাদের চোখের সামনে এসে দিচ্ছেন, এটা আমাদের স্পষ্ট অপমান। এটা তারা বোধ করেনি। এর কারণ হলো ওখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের আকর্ষণ, তার আলো, তার এনলাইটমেন্ট সব মিলিয়ে এত বেশি যে ওখানে ওই ঘোলের মধ্যে না পড়া পর্যন্ত নো ওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড। আমরা বাইরে থেকে বুঝতে পারি বা সমালোচনা করতে পারি, কিন্তু ওখানে যারা গেছে তারা বুঝতে পারে যে ওই সময়টা, আপনারা দেখেন না যে একটা বিখ্যাত গান আছে কাজলের, মানে আই এম 16 গোয়িং অন 17, দিল কিউ না ধাক ধাক করে। মানুষ যখন 16 বছর থেকে 17 বছর টেনে যায়, তখন হৃদয়ের মধ্যে একটা ধকধক শুরু হয়। তো দিল কেন ধকধক করে এটা সে বুঝতেছে না, কাজল বুঝতেছে না, এবং অসাধারণ একটা নাচ দিয়ে একটা গান গায়। তো ক্ষমতার কাছাকাছি গেলে, যখন একটা ক্ষমতায় আসতেছে, আমি এখনই চেয়ারে বসবো, একটু গেলেই চলে আসবো, তখন হৃদয়ের মধ্যে যে ধকধক করে, সেই ধকধক করার সময় আসলে অনেক কিছু মনে থাকে না। আমরা বাইরে যারা দর্শক তাদের অনেক কিছু মনে হয়, কিন্তু ওখানে যারা ভুক্তভোগী তারা বুঝেন কত ধানে কত চাল। ওইটা নিয়ে আসলে আমি কোনো কথাবার্তা বলাটা কমফোর্ট ফিল করছি না। তবে রনি ভাই, ওই মাহমুদুর রহমান মান্না তার প্রিয় ছাত্র ছিল, তিনি আমার সাথে একটা শোতে ছিলেন, তিনি বলছেন যে যত উনি বক্তৃতা দেন, তারপরে যত পলিটিক্যাল পার্টির লিডাররা যত বক্তৃতাই দেয়, ওনাকে প্রশ্ন করলে উত্তর দেন না, খালি শোনা উল্লাহ শুনে যা, বলা উল্লাহ বলে যা। এই মিটিংয়ে কেন যায় পলিটিশিয়ানরা তাও তো বুঝি না, কারণ ওনার চেহারা দেখতেই যায়, আপনি চুম্বকের আকর্ষণে যায়, কথা বলে না, উত্তর দেয় না। তিনি বলেছিলেন যে প্রধান উপদেষ্টা কোনো প্রশ্নের উত্তর দেন না, মিষ্টি হাসি দিয়ে বিদায় করে। এর আগে যেটা বিএনপি নিজে স্বীকার করলো যে আমরা 6 দিন 6 days কন্টিনিউয়াসলি পদত্যাগের গুঞ্জনের সময়, হ্যাঁ, আমরা তার মানে অ্যাপয়েন্টমেন্ট ছিলাম দেখা করার জন্য, সে অ্যাপয়েন্টমেন্ট দেয়নি, কিন্তু যেই মুহূর্তে সে ডেকেছে 6 সেকেন্ডে তো অপেক্ষা করে নাই। আপনি বুঝেন যে আকর্ষণটা কোন পড়ছে। একেবারেই শেষ প্রান্তে দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এখানেই শেষ করছি দেশ সম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।